হবিগঞ্জের আজমেরীগঞ্জে পূর্ববিরোধের জেরে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপির দুপক্ষ। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। ঢাকার বুকে আওয়ামী লীগের বিশাল সমাবেশ, সরকার বুঝতেই পারল না। চট্টগ্রামের বন্দর উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা বাসের মধ্যে জয় বাংলা স্লোগান দিয়ে প্রকম্পিত করে তুলেছিল। সারা বাংলাদেশ সেই ভিডিও ভাইরাল হয়েছে, সকলেই দেখতে পেয়েছে। এখন কি বলবেন, এই স্কুলের ছাত্ররা কি আওয়ামী লীগের দোষর? বাংলাদেশ সম্ভবত মিয়ানমারের গৃহযুদ্ধের একটা অংশে পরিণত হয়েছে। প্রশ্ন হচ্ছে, যথেষ্ট বুঝে শুনে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে কিনা, এবং তার চাইতেও জরুরি প্রশ্ন, একটা অন্তর্বর্তীকালীন সরকার যেটার মেয়াদ আর সর্বোচ্চ 1 বছর, আর ডিসেম্বরে নির্বাচন হলে এটা 9 মাস 8 মাস এরকম, সেই সরকারটা কেন এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে? সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হককে গতকালকের আদালত চত্বরে সাধারণ জনগণ ধাওয়া দিয়েছে। সেই ধাওয়ায় তিনি দৌড় দিয়েছে এবং দৌড়ে তিনি পালিয়ে প্রিজন ভ্যানে ওঠার চেষ্টা করেছেন, এবং তাকে রক্ষার জন্য বাংলাদেশ সরকারের পুলিশ যথেষ্ট চেষ্টা চালিয়েছে। দেশের সবাইকে অন্ধকারে রেখে মিয়ানমারে রাখাইনকে করিডোর দেওয়া হচ্ছে। রাখাইনকে তো নয়, যুক্তরাষ্ট্রকে করিডোর দেওয়া হচ্ছে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের বিশেষ ইচ্ছে অনুযায়ী। এবং এর মধ্য দিয়ে আমাদের সেনাবাহিনীকে বিপদের মুখে ফেলে দেওয়া হচ্ছে কিনা, তাদেরকে যুদ্ধে জড়িয়ে ফেলার একটা ষড়যন্ত্র থেকে, এবং একই সঙ্গে আমাদের সেনাপ্রধানকে যেসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার বাইরে রেখে সব কিছু করা হচ্ছে কিনা সে প্রশ্ন উঠছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। বুকে আওয়ামী লীগের বিশাল সমাবেশ, সরকার বুঝতেই পারল না। 2 দিন আগে যে সুন্নিদের একটা বিশাল সমাবেশ হলো, অর্থাৎ এই এনায়েতপুরে আব্বাসী হুজুর যেখানে যে সমাবেশটা করলেন, উপস্থিত ছিলেন, সেই সমাবেশে লক্ষ লক্ষ মানুষ হয়েছিল, প্রায় 6 থেকে 7 লক্ষ মানুষ হয়েছিল, বিশাল সমাগম। তারপরেও কিন্তু ওখান থেকে অভিযোগ করা হয়েছে সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে নাকি বাধা দেওয়া হয়েছে। যদি বাধা দেওয়া না হতো তাহলে আরও নাকি যে পরিমাণ লোক হয়েছে সেই পরিমাণ লোক হওয়ার সম্ভাবনা ছিল। তাহলে যে পরিমাণ লোক হয়েছে সেই পরিমাণ লোকেরই একটা আনুমানিক হিসাব হয়েছে যে 6 থেকে 7 লক্ষ লোক সেখানে উপস্থিত হয়েছিল। এখন ওই সমাবেশটা হওয়ার পরে বা শেষের দিকে আওয়ামী লীগের স্লোগান নাকি আপনি বিশাল, মানে অনেক লোক, তো 6 থেকে 7 লক্ষ লোক, তার মধ্যে বিভিন্ন জায়গায় ওই সমাবেশেরই আওয়ামী লীগের স্লোগান হয়েছে, এবং বলার চেষ্টা করতেছে অনেকেই যে সেখানে 60 থেকে 70% আওয়ামী লীগের লোক ছিল ওই সমাবেশে। তাহলে আপনি ভাবেন যে যদি 7 লক্ষ লোক হয়, তাহলে 7 লক্ষ লোকের মধ্যে 70% যদি ধরেন, তাহলে প্রায় আপনার 5 লক্ষ লোকের মতো কিন্তু ওখানে আওয়ামী লীগের লোক ছিল। তাহলে অর্ধেকেরও বেশি কিন্তু আওয়ামী লীগের লোক ওই সমাবেশে ছিল, বোঝা যায় তাহলে ওখানে আওয়ামী লীগেরই সমাবেশ। সেই জন্য আমি বললাম যে ঢাকায় আওয়ামী লীগ সমাবেশ হলো, সরকার বুঝতেও পারলো না আর বুঝতেও পারবে না। আমি একটা ভিডিও দিচ্ছি এই বিষয়ে যে আওয়ামী লীগকে কীভাবে ঠেকাবেন, আর কোনো পথ অবশিষ্ট আছে? দেখেন, আওয়ামী লীগকে আর ঠেকানো সম্ভব না। এই জন্য সম্ভব না, যদি কেউ আন্ডারগ্রাউন্ডভাবে কাজ করা শুরু করে তাহলে আপনি তাকে কিভাবে ধরবেন? আপনি একটা রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করলেন, সেই রাজনৈতিক সংগঠনের যারা সদস্য নিষিদ্ধ, যেমন ছাত্রলীগ, আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে এই সরকার নিষিদ্ধ করছে 2024 সালে 23 আগস্ট রোজ বুধবার। এই নিষিদ্ধের পরিপ্রেক্ষিতে কি হয়েছে, ছাত্রলীগ প্রকাশ্যে আর বের হইতেছে না, প্রকাশ্যে কর্মকাণ্ড করতেছে না, কিন্তু ছাত্রলীগ কিন্তু বৈশা নাই, ছাত্রলীগ করতেছে। হয়তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা নিজেরা হালকা ঝদিকা মিছিল করতেছে, তারা তো আর দেশ থেকে উদয় হয়ে যায় না। সরকার তো ছাত্রলীগের প্রত্যেকটা সদস্যকে, ছাত্রলীগের যে সাংগঠনিকভাবে আপনার কমিটির যে সদস্য আছে বাংলাদেশের, সেই আপনার জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, আপনার ইউনিয়ন ভিত্তিক এবং ওয়ার্ড ভিত্তিক প্রত্যেকটা সদস্যকে তো আর অ্যারেস্ট করতে করে নাই। তাইলে তারা দেশের মধ্যেই আছে, এবং তারা তাদের উপর যে স্ট্রিম রোলারটা চালানো হইতেছে বা হয়েছে, আপনি একটু ভাবেন তো যে একজন স্টুডেন্ট লেখাপড়া করে, যেভাবেই হোক একটা ছাত্র সংগঠনের সাথে সে জড়ে গেছে, ছাত্রলীগের সাথে, তিনি হয়তো বা কোনো পদে আছেন, অথবা তিনি ওই ছাত্রলীগের সাথে মিছিলে কোনো এক সময় থাকছেন অথবা স্লোগান দিচ্ছেন, তিনি পদে নাই, মানে যেভাবেই হোক ছাত্রলীগের সাথে, ওই ছাত্রলীগের সংগঠনের বা কমিটির লোকদের সাথে। দেখেন, একটা কলেজের যে স্টুডেন্ট শিক্ষার্থী, তাদের কিন্তু একে অপরের সাথে বন্ধুত্ব হয়, পরিচয় না থাকলেও তাদের ক্লাস বা কলেজে যাতায়াতের মাধ্যমে কিন্তু বন্ধুত্ব স্থাপন হয়। সেখান থেকে একজন বন্ধু ধরেন ছাত্রলীগের একজন কর্মী বা একজন সদস্য,
পদধারী একজন কর্মী, তার সাথে আর একটা নিরপেক্ষ ছাত্রর সম্পর্ক আছে। এখন সেই সম্পর্ক টানে একদিন ছাত্রলীগের মিছিল হবে ক্যাম্পাসে, সেই বন্ধুটাও ধরেন সাথে গেছে। এখন সে সাথে গিয়া মিছিল করলো কেন? সেই মিছিলের প্রতিবাদও কিন্তু তাকেও বিভিন্নভাবে, শুধু শারীরিক মানসিক না, তার একাডেমিক ভাবেও কিন্তু বিভিন্ন ধরনের অ্যাকশন আমরা এই সরকার আমলে দেখছি। কিভাবে অ্যাকশন করছে? আমরা একটা ভিডিও দেখলাম, একটা নিউজ দেখলাম, সেখানে একজন স্টুডেন্ট পরীক্ষা দিতে গেছে, তাকে ধৈর্য মারধর করা হয়েছে এবং পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু ওই যে সাধারণ শিক্ষার্থী, সেই সাধারণ শিক্ষার্থী আরও যারা বন্ধুরা আছে তারা এসে ওই ছাত্র জনতা নামধারী যে সমস্ত চেলাবান্ডার আছে তাদের হাত থেকে এবং কিলগুতা মাইরে তাকে রক্ষা করে নিয়ে গেছে। এই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছিল, আপনারা দেখছেন বেশ কিছুদিন আগের ভিডিও। এখন আপনি ভাবেন যে তাদের উপর কিভাবে স্টিম রোলার চালানো হইতেছে। যে একজন ছাত্রলীগের কর্মী, সে অপরাধ করলো কি না করলো সেটা দেখার বিষয় নয়, তার পরীক্ষা দিতে দিতেছে না, পরীক্ষা দিতে গেলেও তাকে আইন বহির্ভূতভাবে টর্চার করা হইতেছে, পরবর্তীতে তাকে পুলিশে তুলে দেওয়া হইতেছে। এখন আইন শৃঙ্খলা বাহিনী সেখানে গিয়া ওই ছাত্র যেন পরীক্ষা দিতে পারে এইটা সহযোগিতা না করে তাকে অ্যারেস্ট করে নিয়ে যেতেছে। আর যারা এখন মানে ক্যাম্পাসে যাইতেছে না, কলেজে যাইতেছে না, তাদেরকে কি করতেছে এই সরকার? তাদের ভর্তি বাতিল করতেছে, ছাত্রের যে কার্ড সে কার্ড বাতিল করতেছে, তাদের সার্টিফিকেট বাতিল করতেছে, মানে তাদের জীবনটা ভবিষ্যৎটাই অন্ধকারের মধ্যে ঠেলে দিতেছে। এবং শুধু তাই নয়, যে যারা ছাত্রলীগের সদস্য কমিটির পদে আছে তারা নাই, আমি কিছুক্ষণ আগে যে বললাম যারা পদে নাই কিন্তু ছাত্রলীগের সদস্যের সাথে কোনোভাবে সম্পর্ক ছিল, তারাও এই হেনস্থার শিকার হইতেছে। এইভাবে স্টিমরোলার চালাইতেছে। তারা কি আপনি বলতে পারেন সাধু হয়ে যাবে? আপনি বলতে পারেন কি না যে একজন ছাত্র, একজন স্টুডেন্ট, সে যেভাবেই হোক কোনো অন্যায়ের সাথে জড়িত না, কিন্তু ছাত্রলীগের সাথে তার সম্পৃক্ততা ছিল। এই সম্পৃক্ততা থাকার পরিপ্রেক্ষিতে তার উপর তার কলেজের ভর্তি বাতিল করা হইতেছে। সে দেখেন একজন ছাত্র কখন পরীক্ষা দিতে যায় এই পরিস্থিতির মধ্যে, যখন তার মনে সাহস থাকে যে আমি কোনো অন্যায় করি নাই, কারোর সাথে কখনো মুখ চুকা করে কথা বলি নাই, সেই সমস্ত সহজ সরল এবং মানে পরিষ্কার ক্লিন ইমেজের স্টুডেন্টরা কিন্তু পরীক্ষা দিতে যায়। আর সেই পরীক্ষার্থীদের যখন মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, ওইটা দেখে বাদ বাকি যে আরও যারা ছাত্রলীগের সদস্য ছিল অথবা ছাত্রলীগের সদস্যদের সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিল, তারা কি সাধু হয়ে যাব? তারা কি দরবেশ হয়ে যাব? তারা কি শুধু তসবিহ গুনবো? আপনি তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার নষ্ট করে দিতেছেন নিরপরাধ থাকার পরিপ্রেক্ষিতেও। তারা তো ভালো হবে না, তারা তো আরও বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং তারা তাদের সাংগঠনিক কার্যক্রম কিন্তু চালাবে। যেমন আমি গত পরশুদিন ছাত্রলীগের এখনও যিনি সভাপতি আছেন সাদ্দাম হোসেন, অবশ্য বাংলাদেশের আইন অনুযায়ী তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একটা সভাপতি, তারা তো প্রকাশ্যে বলতেছে আমরা এই অবৈধ সরকারের অবৈধ অধ্যাদেশ মানি না, তার মানে তারা মানতেছে না। এইভাবে দেখেন অপরদিকে আওয়ামী লীগকে কিন্তু বর্তমান সরকার যেভাবেই হোক নিষিদ্ধ কাগজ কলমে না করলেও নিষিদ্ধের মতোই আচরণ দেখাইতেছেন। মিছিল করলে তাদেরকে অ্যারেস্ট করা হইতেছে, আইনের আওতায় আনা হইতেছে। এখন এই যে বিষয়গুলো আমি বললাম, এই বিষয়গুলো এই জন্য বললাম যে আওয়ামী লীগ ঢাকায় মিছিল করলেও সরকার বুঝতে পারলো যে এই সমাবেশে অধিকাংশ 60 থেকে 70% আওয়ামী লীগের সদস্য নেতাবিন্দুরা আছে, কিন্তু সরকার কিছু করতে পারতেছে না, নিরুপায়। বরঞ্চ তারাই আরো উল্টা এতদিন 5ই আগস্টের পরে এতদিন যেভাবে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হইতো যে আনসাররা আন্দোলন করতেছে আওয়ামী লীগের দোষর, গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করতেছে আওয়ামী লীগের দোষর, সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করতেছে আওয়ামী লীগের দোষর। দেখেন ঢাকা কলেজ, সিটি কলেজ মারামারি করতেছে, বলতেছে এখানে আওয়ামী লীগ এই কাজগুলো করাইতেছে। এইভাবে যে দোষ মানে ট্যাগ দেওয়া হয়েছে, উল্টা ট্যাগ এখন সরকার খাইতেছে। কিভাবে খাইতেছে? সুন্নিদের যে সমাবেশটা হলো সেই সমাবেশে সুন্নি ওখানে যারা আছেন তারাই মিডিয়াতে বলতেছে সরকার আমাদের আওয়ামী লীগের ট্যাগ দিতেছে, বলতেছে যে আমরা নাকি আওয়ামী লীগের দোষর। সুন্নি মুসলমান হওয়া কি কোনো দোষের কিছু? এই যে উল্টা ট্যাগ খাইতেছে সরকার। এবং দেখবেন যে ভবিষ্যতে আওয়ামী লীগ বড় বড় মিছিল করবে, বাংলাদেশের সবাই জানবো, সর্বস্তরের মানুষ জানবো, কিন্তু সরকার কিছু করতে পারবে না, কারণ সরকার নিজেদের পথ নিজেরাই কাঁটা দিয়ে ভরে ফেলাইছে। সেটা কিভাবে? এই ছাত্রলীগকে নিষিদ্ধ করা, ধোয়া পাগল করা, অন্যায়ভাবে নিরীহ নিরপরাধ ছাত্রদেরকে পরীক্ষা দিতে গেছে তাদেরকে ভবিষ্যৎ ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার সিস্টেম করা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার সত্ত্বেও নিষিদ্ধের মতো ব্যবহার দেখানো, এইগুলোই আওয়ামী লীগ ভবিষ্যতে বাংলাদেশের ঢাকার মাটিতে লক্ষ লক্ষ মানুষ সমাবেশ করবে, সরকার বুঝবে, দেশের সাধারণ মানুষ বুঝবে, কিন্তু এই সরকার কিছু করতে পারবে না। চট্টগ্রামের বন্দর উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা বাসের মধ্যে জয় বাংলা স্লোগান দিয়ে প্রকম্পিত করে তুলেছে সারা বাংলাদেশ। সেই ভিডিও ভাইরাল হয়েছে, সকলেই দেখতে পেয়েছে। এখন কি বলবেন? এই স্কুলের ছাত্ররা কি আওয়ামী লীগের দোষর? তারাও কি হত্যাকারী? তারা 7, 8, 9 ছাত্র। এরাও কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি, এরাও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি, এরাও কিন্তু মনের ভিতর স্বাধীনতাকে লালন পালন করে। এই গত 2-1 দিন আগেও কিন্তু কাজেম আলী উচ্চ বিদ্যালয়ের মধ্যে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে তুলেছে। সেই ভিডিও কিন্তু আপনারা সকলে দেখতে পেয়েছেন। আমি এমনি কথা বলি না যে চতুর্থ প্রজন্ম বাংলাদেশ আওয়ামী লীগের রেডি হয়ে গিয়েছে। এইভাবে করে সারা বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে
চতুর্থ প্রজন্মের আওয়ামী লীগের সাধারণ কর্মী যারা আছে এবং জাস্ট স্বাধীনতার পক্ষে শক্তি, তারাও কিন্তু জয় বাংলা স্লোগানে সারা বাংলাদেশ প্রকম্পিত করে তুলবে। এখন জাস্ট টেইলার, এখনো পিকচার বাকি আছে। যতই সময় গড়াবে প্রত্যেকটা স্কুল, কলেজ এবং ব্যবসা প্রতিষ্ঠান সকল জায়গায় জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হবে। জয় বাংলা স্লোগান আপামার জনতার স্লোগান। এই জয় বাংলা স্লোগান কোন দলের স্লোগান নয়, এই জয় বাংলা স্লোগান সারা বাংলাদেশের মানুষের স্লোগান। এটাকে একটা দলের ট্যাগ হিসেবে লাগানোর অনেক চেষ্টা করেছে অনেক দল, যে এটা শুধু আওয়ামী লীগের স্লোগান। আরে ভাই, যুদ্ধের পরে তৎকালীন সময়ে বাংলাদেশে 96% মানুষই তো আওয়ামী লীগ করতো। এখন যারা আপনারা বিভিন্ন দল, উপগ্রুপে ভাগ হয়ে বিভিন্ন দল করেছেন, সেই কারণে এই স্লোগানটা দিচ্ছেন না। আপনাদের বাপদাদার আমলে সকলেই কিন্তু এই স্লোগানটা দিয়েই বড় হয়েছে, আর এই স্লোগানটা দিয়েই কিন্তু যুদ্ধ করেছে। এই স্লোগানটা দিয়ে যুদ্ধ করে এই বাংলাদেশ নামক ভূখণ্ড পেয়েছে। আপনারা এই স্লোগানটাকে মনে প্রাণে ধারণ করলে কোনো সমস্যা নেই, আপনারা দল অন্য করতেই পারেন, কিন্তু স্লোগানটা মনে প্রাণে ধারণ করেন। জয় বাংলা স্লোগান বললে শরীরের মধ্যে একটা এনার্জি আসে। এই স্লোগান বললে আমরা স্বাধীনতার স্বাদ পাই। এই স্লোগান বললে বাংলাদেশের মানুষ মনের মধ্যে প্রশান্তি পায়। এই স্লোগানকে আপনাদের এত ভয় কেন? কারা এই স্লোগানটাকে ভয় পায়? যারা স্বাধীনতার বিপক্ষে শক্তি, যারা এই বাংলাদেশ চায়নি, তারা এই স্লোগানকে ভয় পায়। কিন্তু এই স্লোগান সবার মুখে মুখে রটিয়ে যাবে। এই স্লোগান বাংলাদেশের সকল দলের মনের মধ্যে গেঁথে যাবে। যত ইগনোর করবে ততই এই স্লোগান প্রত্যেকটা স্কুল, কলেজ, রাস্তাঘাট সকল জায়গায় এই স্লোগান দিয়ে রাজপথে নামবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রজন্মের সাধারণ কর্মীরা। আওয়ামী লীগ করার জন্য, আওয়ামী লীগকে ভালোবাসার জন্য আওয়ামী লীগ দল করা লাগে না। শুধু স্বাধীনতাকে বিশ্বাস করলে, এই বাংলাদেশকে বিশ্বাস করলে আওয়ামী লীগের প্রতি একটা টান চলে আসে। আওয়ামী লীগের নাম বিক্রি করে অনেকেই অনেক আকাম কুকাম করেছে, সন্ত্রাসী করেছে, চাঁদাবাজি করেছে। কিন্তু আওয়ামী লীগের যে একটি খারাপ সময় এখন যাচ্ছে, সেই সময়ে এই সকল চাঁদাবাজ, দুর্নীতিগ্রস্ত, টাকা পাচারকারীরা কিন্তু আওয়ামী লীগের থেকে অনেক সুযোগ সুবিধা নেওয়ার পরও দুঃসময়ে আওয়ামী লীগের জন্য কিছু না করলেও যারা আওয়ামী লীগের সত্যিকারে ভালোবাসে, তারা কিন্তু রাজপথে নামছে এবং জয় বাংলা স্লোগানে রাজপথ কাঁপাচ্ছে, স্কুল, কলেজ সকল জায়গায় কাঁপাচ্ছে। সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হককে গতকালকের আদালত চত্বরে সাধারণ জনগণ ধাওয়া দিয়েছে। সেই ধাওয়ায় তিনি দৌড় দিয়েছে এবং দৌড়ে তিনি পালিয়ে প্রিজন ভ্যানে ওঠার চেষ্টা করেছেন এবং তাকে রক্ষার জন্য বাংলাদেশ সরকারের পুলিশ যথেষ্ট চেষ্টা চালিয়েছে।